কোর্টে তেজ সুধাকে দেখে বলে, এ কি আপনি এখানে কেন এসেছেন? আপনার আর কোনো দয়া আমাদের প্রয়োজন নেই, আর খুব তাড়াতাড়ি আমরা স্টে অর্ডার পেয়ে যাব। ঝিনুক বলে, কিন্তু জামাইবাবু এত তাড়াতাড়ি স্টে অর্ডার পাওয়া যায় না। ইসিকা বলে, সেটা তোমার জন্য, কিন্তু আমার লয়ার 1 নম্বর, তাই আমাদের পেতে কোনো অসুবিধা হবে না। তেজ আর সমুদ্র ঝিনুককে খুব অপমান করে ওখান থেকে চলে যায়। ঝিনুক নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সুধা বলে, ঝিনুক এখন আমাদের রেগে যাওয়া গেলে হবে না, আমাদের শান্ত থাকতে হবে আর অন্য একটা কোনো উপায় বের করতে হবে। এদিকে অপরদিকে সুধার জেঠিমা বসু মল্লিক পরিবারকে খুব ভালোভাবে কথা শোনাচ্ছে। যেভাবে তাদেরকে একটা সময় কথা শুনিয়েছিল বসু মল্লিক পরিবার, ঠিক সেভাবেই সেও তাদেরকে খুব কথা শোনাতে থাকে। তরি এই সমস্ত কিছু শুনতে পাচ্ছে। তার একটুও ভালো লাগছে না যে তার হিরো আঙ্কেলকে সহ পুরো পরিবারকে ভাবে অপমান করছে। সে একটা খেলনা ইঁদুর নিয়ে ওখানে ছেড়ে দেয়, আর যেটা দেখে সুধার জেঠিমা ভয় পেতে থাকে আর তিরিং তিরিং লাফাতে গিয়ে ওখানেই পড়ে যায় আর চিৎকার করে বলে ওঠে, আমার কোমর ভেঙে গেল গো, আমার কোমর ভেঙে গেল। অপরদিকে ঝিনুক সুধাকে বলে যে সার্থকের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় ওকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। সুধা বলে, সেটা কিভাবে সম্ভব হয়েছে? ঝিনুক বলে, কারণ তুই ছিলিস না দিদি, তাই জন্যই হয়ে গেছে। তুই তো এর একটা বড় প্রমাণ ছিলিস, বল তুই যদি না থাকিস তাহলে ওকে কিভাবে আমরা জেলের মধ্যে দিতাম। সুধা বলে, এবার আমি বুঝতে পারছি, তার মানে ইমন আর সার্থক মিলেই তেজের উপর সেই রথের দিন হামলাটা চালিয়েছিল। প্রীতম বলছে, নিশ্চয়ই এর সাথে ওই পরিবারের কারোর হাত রয়েছে, না হলে এভাবে সই জাল করা যায় না। সুধা বলছে, হ্যাঁ একদম, নিশ্চয়ই কেউ না কেউ এর সাথে জড়িত রয়েছে। ঝিনুক বলে, কিন্তু এত তাড়াতাড়ি আমরা স্টে অর্ডার কীভাবে পাবো? এর তো একটু সময় লাগে। সুধা বলছে, যদি রুক্মিণী হয়ে আমি না পারি, তাহলে সুধাময়ী হয়ে আমি তেজকে সহ পুরো বসু মল্লিক পরিবারকে বাঁচাবো। আমি ওই বাড়ি কিছুতেই নিলাম হতে দেব না। এদিকে সার্থক বলছে, আর কিছুক্ষণ সময় মাত্র ইমন, এরপরে এই বাড়িটা নিলাম হয়ে যাবে। দাম উঠবে 10 কোটি, 20 কোটি, 40 কোটি, 50 কোটি। এদিকে তেজ ইশিকাকে নিয়ে সুধাদের বাড়ি আসে। ইশিকাকে দেখে ঠামি বলে, আর কত দূর বাকি? কাজ কি এগোলো? তেজ বলে, হ্যাঁ অনেকটা এগিয়েছে। ইশিকা বলে, আপনি চিন্তা করবেন না ঠামি, ওই লয়ার আমাদের খুব পরিচিত, উনি আমাদের সব কেসই হ্যান্ডেল করেন, তাই আমরা খুব সহজেই স্টে অর্ডারটা পেয়ে যাব। এরপর ঠামিরা সবাই ঠাকুর করে চলে আসে। তখন তোরই বলে, গনুদাদা, তুমি আমার হিরো আঙ্কেল, বড় ঠামিদের সবাইকে ভালো রেখে দেও না, ওদের সব জিনিস ওদেরকে ফিরিয়ে দাও না। আমি সবসময় গুড গার্ল হয়ে থাকবো, আমি তোমাকে প্রমিস করছি। আর মামা আমাকেও প্রমিস করেছে যে ওদের কিছু হতে দেবে না। তরির এইরকম প্রার্থনা শুনে সবাই অবাক হয়ে যায় আর সাথে সবার খুব ভালো লাগে। তখনই তেজ বলে, ঠামি এবার আমাদের বেরোতে হবে, নিলামের সময় হয়ে এসেছে। ঠামি বলে, আমি যেতে পারবো না দাদু ভাই, তুমি যা, আমি ওই দৃশ্য নিজের চোখের সামনে দেখতে পারবো না। সুধার মা বলে, আপনারা চিন্তা করবেন না, যা হবে সব ভালো হবে। আমাদের সকলের প্রার্থনার সাথে সাথে এই বাচ্চা মেয়েটারও প্রার্থনা বিফলে যাবে না। এদিকে ঝিনুক বলে, কিন্তু দিদি তুই যদি আবার সুধাময়ী হয়ে যাস, তাহলে তুই যে অতীতের থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিলিস, যার জন্য তুই রুক্মিণী হয়েছিলিস, তাহলে সেটার কি হবে? সুধা বলে, আমি তা বলে নিজের চোখের সামনে নিজের পরিবারের এমন ক্ষতি দুর্দশা দেখতে পারবো না, তার জন্য আমাকে যা করতে হয় আমি সেটাই করবো। এদিকে নিলামের সময় ঠাম্মিরা সকলে ওখানে চলে আসে। মিচকে বলে, কি এরা এখানে কেন? সার্থক বলে, ঠিক হয়েছে, আসুক এখানে, ওরা নিজেরা নিজেদের চোখের সামনে নিজেদের ঘর বাড়ি কীভাবে নিলামে ওঠে সেটা দেখুক। তেজ খুব বড় বড় কথা বলে, তাই না আজ ওর অহংকার ভেঙে যাবে। এদিকে ইশিকা সেই উকিল তো কিছুতে ফোন ধরে না, নিলাম শুরু হয়ে যায়। তেজ খুব রাগারাগি করতে থাকে। এরপর ইশিকা ফোন করে জানতে পারে যে স্টে অর্ডার পাওয়া যায়নি, যেটা শুনে তেজ অবাক হয়ে যায়। তেজ ভেবে পায় না যে সে কি করবে, কি করে নিলামটা আটকাবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।